প্রবাসী ভাই বোনেরা তারা তো শুধু দেশের অর্থনীতি সচল রাখেন না, তারা নিজেদের আর পরিবারের ভবিষ্যৎ গড়তেও দিনরাত পরিশ্রম করেন। তাদের এই ত্যাগ, এই পরিশ্রমের গল্প আমরা কে না জানি। হ্যাঁ, আর তারা এই কষ্টার্জিত টাকাটা দেশে পাঠান আপনজনদের জন্য। কিন্তু প্রায়শই একটা প্রশ্ন মনে আসে, এই যে টাকাটা আসছে, এর সঠিক ব্যবস্থাপনা বা ধরা যাক দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি সবসময় হচ্ছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। সাধারণভাবে যেটা দেখা যায়, এই প্রবাস থেকে আসা অর্থের একটা বড় অংশই খরচ হয়ে যায় জমি কেনা, বাড়ি তৈরি করা বা হয়তো ফ্ল্যাট কেনার পেছনে। এগুলো তো অবশ্যই মূল্যবান সম্পদ, এতে তো কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই। যদি উপার্জনের প্রায় পুরোটাই এই ধরনের অ্যাসেটে বা সম্পদে আটকে যায়, তখন একটা সমস্যা তৈরি হতে পারে। সমস্যা? কিসের সমস্যা? নিয়মিত নগদ টাকার প্রবাহ বা যাকে বলে ক্যাশ ফ্লো, সেটা থাকে না। ও আচ্ছা, ক্যাশ ফ্লো। আর সেটা না থাকলে কি হয়? হয়তো বাড়ি আছে, জমিও আছে, কিন্তু দৈনন্দিন প্রয়োজন মেটাতে বা অন্য কোনো বিনিয়োগের সুযোগ নিতে হাতে নগদ টাকা থাকছে না। ঠিক তাই। আর এর ফলে কি হয়? হয়তো দেশে ফিরে আসার পরিকল্পনা আছে, কিন্তু এই নিয়মিত আয়ের উৎসটা না থাকায় অনেককে হয়তো অনির্দিষ্টকালের জন্য প্রবাসেই থেকে যেতে হচ্ছে। এটা তো একটা বড় চিন্তার বিষয়। ঠিক এই পয়েন্টটাই কিন্তু উৎসে তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, ভাবুন তো, হঠাৎ কোনো জরুরি প্রয়োজন দেখা দিল, ধরুন চিকিৎসা বা অন্য কিছু। তখন এই জমি বা ফ্ল্যাট চট করে বিক্রি করে টাকা পাওয়াটাও তো সবসময় সহজ হয় না। একদম। এই বিষয়গুলো মাথায় রেখেই বোধহয় আজকের আলোচনাটা জরুরি। খুবই জরুরি। তাই আজ আমরা বিশেষভাবে নজর দেব ইনভেস্টমেন্ট মেন্টর কবির উৎস থেকে পাওয়া একটা সুনির্দিষ্ট কৌশলের দিকে। এটা এমন একটা সম্পদ বন্টন পরিকল্পনা যা আমাদের প্রবাসী ভাইবোনদের আর্থিক স্বাধীনতার পথে হয়তো কিছুটা সাহায্য করতে পারে। হ্যাঁ, সেই লক্ষ্যেই আলোচনাটা এগুবে। আমাদের উদ্দেশ্য হল এই উৎসে যে 3 ভাগের মডেলটার কথা বলা হয়েছে সেটা একটু বিস্তারিতভাবে বোঝা, আর এর পেছনের যুক্তিগুলো খতিয়ে দেখা। তাহলে শুরু করা যাক আজকের এই গভীর বিশ্লেষণ। নিশ্চয়ই। এই কৌশলটার মূল সৌন্দর্যটা কিন্তু এর ভারসাম্যের মধ্যে। এটা ঝুঁকি আর সম্ভাব্য লাভকে বিভিন্ন ধরনের সম্পদে এমনভাবে ছড়িয়ে দেয় যাতে কোনো একদিকে বেশি ঝুঁকে না পড়ে পুরো বিনিয়োগটা। আচ্ছা, এই ব্যালেন্স বা ভারসাম্যের ধারণাটা আসলে কি? উৎস বলছে যে মোট সঞ্চয় বা বিনিয়োগযোগ্য টাকাকে প্রায় সমান 3 ভাগে ভাগ করার কথা। তো প্রথম ভাগটা কি নিয়ে? প্রথম ভাগটি ধরুন প্রায় ৩৩%, সেটা রাখা যেতে পারে রিয়েল এস্টেটে, জমি বা ফ্ল্যাট। আচ্ছা। এর প্রধান ভূমিকা হল একটা শক্ত ভিত্তি তৈরি করা, একটা স্থায়ী নিরাপত্তা দেওয়া। নিজের একটা বাড়ি বা কিছু জমি থাকাটা, এটা তো একটা মানসিক শান্তিরও ব্যাপার, তাই না? অবশ্যই। পরিবার দেশে থাকলে তাদের জন্য একটা আশ্রয়। একদম। তার জমি বা ফ্ল্যাট কেনাটা মোটেও ভুল নয়, কিন্তু উৎসের পরামর্শ হল এটাকে মোট বিনিয়োগের একটা অংশের মধ্যে, ধরা যাক ওই 1/3 সীমাবদ্ধ রাখা। হ্যাঁ, ঠিক। উৎসের কথায় যা বলা হয়েছে অনেকটা এরকম যে সব ডিম এক ঝুড়িতে রাখা বুদ্ধিমানের কাজ নয়। ঠিক। এখানেও বিষয়টা তেমনই। সব টাকা শুধু রিয়েল এস্টেটে বিনিয়োগ না করাই ভালো, কারণ ওই যে অতিরিক্ত নির্ভরশীলতা এখানে তারল্যের সংকট তৈরি করতে পারে, যা আমরা আগেই বলছিলাম। একদম। এটা হলো নিরাপত্তার দিকটা। কিন্তু শুধু নিরাপত্তা দিয়ে তো আর আর্থিক স্বাধীনতা আসে না, বা ধরুন নিয়মিত আয়ের উৎস তৈরি হয় না। এখানেই দ্বিতীয় ভাগটার গুরুত্ব চলে আসে। দ্বিতীয় ভাগ, সেটাও প্রায় 33%। উৎস অনুযায়ী এটা হলো ডেট সিকিউরিটিজ। এই শব্দটা অনেকের কাছে হয়তো একটু নতুন লাগতে পারে। একটু বুঝিয়ে বলবেন কি এগুলো আসলে কি ধরনের বিনিয়োগ? অবশ্যই। দেখুন, ডেট সিকিউরিটিজ হল সহজ কথায় এমন ধরনের বিনিয়োগ যেখানে আপনি আসলে কাউকে ঋণ দিচ্ছেন। হতে পারে সেটা সরকার বা কোনো কোম্পানিকে। ও আচ্ছা, ঋণ দিচ্ছি। হ্যাঁ, এবং তার বিনিময়ে আপনি নির্দিষ্ট হারে সুদ বা মুনাফা পাচ্ছেন। উৎসে উদাহরণ হিসেবে সরকারি ট্রেজারি বন্ড, জাতীয় সঞ্চয়পত্র বা ধরুন ব্যাংকের ফিক্সড ডিপোজিট এফডির কথা বলা হয়েছে। এগুলো তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবেই পরিচিত। কম ঝুঁকিপূর্ণ আর নির্দিষ্ট আয়, এই দুটোই তো প্রবাসী ভাই বোনদের জন্য খুব আকর্ষণীয় হওয়ার কথা, তাই না? যখন কেউ পরিবার থেকে দূরে থাকে তখন এরকম একটা নিশ্চিত আয়ের উৎস থাকলে মনে একটা জোর পাওয়া যায়। ঠিক তাই।
উৎসের তথ্য মতে এগুলোর প্রধান সুবিধা হল ঝুঁকি কম, আর রিটার্ন বা আয় সেটা আগে থেকেই মোটামুটি জানা থাকে। মানে একটা নিশ্চয়তা থাকে। হ্যাঁ, একটা পূর্বাভাসযোগ্যতা বা প্রেডিক্টেবিলিটি থাকে। যেমন আপনি যদি 5 বছর মেয়াদি একটা সরকারি বন্ড কেনেন, আপনি জানেন যে প্রতি বছর বা মেয়াদ শেষে কত টাকা ফেরত পাবেন। এই বিষয়টা মানসিক শান্তি দেয়। টেন্স ব্যবহার করে সহজেই কিন্তু এই ধরনের সরকারি স্কিমগুলোতে, যেমন ধরুন ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড বা অন্যান্য সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। এটা একটা বড় সুবিধা। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আসছে। অনেক সময় দেখা যায় এই ধরনের নিরাপদ বিনিয়োগে যে সুদ বা মুনাফা পাওয়া যায় তার হার দেশের মুদ্রাস্ফীতির হারের চেয়ে কম থাকে বা খুব কাছাকাছি থাকে। সেক্ষেত্রে কি আসলে মূলধনটা কি একটু কমে যাচ্ছে না, ভ্যালুটা? এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন, এবং এটা সত্যি যে কিছু ডেট সিকিউরিটি রিটার্ন হয়তো মুদ্রাস্ফীতিকে সবসময় হারাতে পারে না। কিন্তু এখানে দুটো বিষয় মনে রাখতে হবে। বলুন। প্রথমত, এই বিনিয়োগের মূল উদ্দেশ্য কিন্তু শুধু রিটার্ন বাড়ানো নয়। এর একটা বড় উদ্দেশ্য হল মূলধনকে সুরক্ষিত রাখা এবং একটা স্থির আয় নিশ্চিত করা। এটা পোর্টফোলিওকে স্থিতিশীলতা দেয়, মানে শেয়ার বাজারের মতো এখানে প্রতিদিন দামের বিরাট ওঠানামা থাকে না। আচ্ছা। দ্বিতীয়ত, বিভিন্ন ধরনের ডেট ইনস্ট্রুমেন্টের রিটার্ন আর ঝুঁকিও কিন্তু ভিন্ন হয়। কিছু সরকারি বন্ড হয়তো কম রিটার্ন দেবে, কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দেবে। আবার কিছু কর্পোরেট বন্ড বা ডিবেঞ্চার হয়তো একটু বেশি রিটার্ন দিতে পারে, তবে সেখানে ঝুঁকিও তুলনামূলকভাবে একটু বেশি থাকবে। তার মানে এই ভাগের মধ্যেও আবার একটু ভাগাভাগি করা যায়। হ্যাঁ, উৎসের পরামর্শ অনুযায়ী নিজের ঝুঁকি সহনশীলতা বুঝে এই ভাগের মধ্যেও বৈচিত্র্য আনা যেতে পারে। মূল কথা হলো এই 33% অংশটা পোর্টফোলিওতে একটা নোঙরের মতো কাজ করে, বিশেষ করে যখন বাজারের অবস্থা একটু টালমাটাল থাকে। বাহ, চমৎকার ব্যাখ্যা। তাহলে বোঝা গেল প্রথম ভাগ দিল নিরাপত্তা আর ভিত্তি, দ্বিতীয় ভাগ দিল স্থিতিশীলতা আর একটা নিয়মিত আয়ের নিশ্চয়তা, আর এবার নিশ্চয়ই সেই অংশটা আসছে যেখান থেকে সম্পদ বৃদ্ধির আসল সুযোগটা তৈরি হবে। ঠিক ধরেছেন। তৃতীয় ভাগ, যা প্রায় 34%, সেটা হলো ইকুইটি। ইকুইটি? উৎসের মতে এই অংশ থেকেই দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকে। ইকুইটিতে বিনিয়োগ মানে হল মূলত শেয়ার বাজারে কোনো কোম্পানির শেয়ার বা মালিকানার অংশ কেনা। আচ্ছা। যখন এই কোম্পানিগুলো ভালো ব্যবসা করে, লাভ করে, তখন তাদের শেয়ারের দাম বাড়ে, আর এভাবেই আপনার বিনিয়োগ করা অর্থ বৃদ্ধি পায়। শেয়ার বাজার, এই জায়গাটা নিয়েই তো যত আলোচনা, উত্তেজনা, আবার ভয়ও। কারণ এখানে যেমন দ্রুত লাভ করার সুযোগ থাকে, তেমনি লোকসানের ঝুঁকিও তো বেশ প্রবল, তাই না? অবশ্যই। আর উৎস কিন্তু এই ঝুঁকির বিষয়ে স্পষ্টভাবে সতর্ক করেছে। কি বলেছে? বলেছে যে সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে যথেষ্ট জ্ঞান, গবেষণা এবং সময় দেওয়ার প্রয়োজন আছে। না জেনে না বুঝে হয়তো অন্যের কথায় বা গুজবে বিনিয়োগ করলে লাভের চেয়ে লোকসানের সম্ভাবনাই বেশি থাকে। এটা ঠিক। শেয়ারের দাম তো নানা কারণে ওঠানামা করে। কোম্পানির পারফরম্যান্স, অর্থনীতি, রাজনীতি, কত কি। একদম, এমনকি আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ এর ওপর প্রভাব ফেলে। তাহলে যারা শেয়ার বাজার নিয়ে খুব বেশি জানেন না বা ধরুন নিয়মিত খোঁজখবর রাখার সময় পান না, তাদের জন্য উপায় কি? তাদের কি এই উচ্চ প্রবৃত্তির সুযোগটা ছেড়ে দিতে হবে? না, একেবারেই নয়। এখানে উৎস একটি চমৎকার বিকল্পের কথা বলেছে। কি সেটা? সেটা হলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড? এটা তো শুনেছি, কিন্তু ঠিক কিভাবে কাজ করে? সহজ কথায় বললে, মিউচুয়াল ফান্ড হলো অনেক বিনিয়োগকারীর টাকা একসাথে করে একটা ফান্ড তৈরি করা হয়, আর সেই ফান্ডটা একজন পেশাদার ফান্ড ম্যানেজার পরিচালনা করেন। একজন ম্যানেজার থাকেন? হ্যাঁ, একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার। এই ম্যানেজার তার দক্ষতা আর গবেষণা ব্যবহার করে টাকাগুলো বিভিন্ন ভালো কোম্পানির শেয়ার, বন্ড বা অন্যান্য সম্পদে বিনিয়োগ করেন। ফলে বিনিয়োগকারীকে নিজে সরাসরি বাজার নিয়ে অতটা মাথা ঘামাতে হয় না। ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্বটা ফান্ড ম্যানেজার নিয়ে নেন। ও আচ্ছা। তার মিউচুয়াল ফান্ডের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীরাও পেশাদার ব্যবস্থাপনার সুবিধা নিতে পারে, আর ইকুইটির মাধ্যমে সম্পদ বৃদ্ধির সুযোগটাও কাজে লাগাতে পারে। হ্যাঁ, অনেকটা তাই। তবে এখানেও মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ডেও কিন্তু ঝুঁকি থাকে, কারণ এগুলো তো শেয়ার বাজার বা অন্যান্য বাজারের সঙ্গেই যুক্ত। বটেই।
কিন্তু সরাসরি নিজের শেয়ার কেনার চেয়ে এখানে ঝুঁকিটা সাধারণত কম থাকে, কারণ ফান্ড ম্যানেজার বৈচিত্র্য আনার মাধ্যমে ডাইভার্সিফিকেশন করে ঝুঁকিটা কমানোর চেষ্টা করেন। ডাইভার্সিফিকেশন হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা। ঠিক। উৎসের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড আছে। কিছু আছে যারা মূলত শেয়ারে বিনিয়োগ করে, এগুলো ইকুইটি ফান্ড। এদের ঝুঁকি আর রিটার্নের সম্ভাবনা দুটোই বেশি। আবার কিছু ফান্ড আছে যারা শেয়ার এবং বন্ড মিলিয়ে বিনিয়োগ করে, এগুলোকে বলে ব্যালেন্সড ফান্ড, যেখানে ঝুঁকি কিছুটা কম থাকে। তার মানে নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী সঠিক ফান্ড বেছে নেওয়াটা জরুরি। একদম, সেটাই মূল কথা। কেন এত গুরুত্বপূর্ণ? এইখানেই কিন্তু কৌশলটির মূল জাদুটা। উৎসের ব্যাখ্যা অনুযায়ী এই তিনটি অংশের সমন্বয় একটা ভারসাম্যপূর্ণ বা যাকে বলে ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করে। ভাবুন, আপনার বিনিয়োগটা যেন তিনটি ভিন্ন স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। 3টি স্তম্ভ। হ্যাঁ, প্রথমটা রিয়েল এস্টেট, যেটা দিচ্ছে দীর্ঘমেয়াদী নিরাপত্তা আর স্থিতিশীলতা, অনেকটা বাড়ির শক্ত ভিত্তির মতো। দ্বিতীয়টা ডেট সিকিউরিটিজ, যা দিচ্ছে নিয়মিত অনুমানযোগ্য আয় আর কম ঝুঁকি। এটা ঝড়ঝাপটার সময় পোর্টফোলিওকে ধরে রাখতে সাহায্য করে। আর তৃতীয়টা? আর তৃতীয়টা ইকুইটি, যা দিচ্ছে উচ্চ প্রবৃদ্ধির ইঞ্জিন। এটাই দীর্ঘমেয়াদে আপনার সম্পদকে মূল্যস্ফীতিকে হারিয়ে বাড়তে সাহায্য করার সম্ভাবনা রাখে। তার মানে 3 ধরনের সুবিধা একসাথে পাওয়া যাচ্ছে। ঠিক। আর এই তিনটির মিশ্রণ আপনার সামগ্রিক ঝুঁকি কমিয়ে আনে। যেমন ধরুন, যদি কোনো কারণে শেয়ার বাজার খুব খারাপ অবস্থায় থাকে, ইকুইটি অংশটা দুর্বল পারফর্ম করছে, হ্যাঁ, তখন কিন্তু ডেট সিকিউরিটিজে স্থির আয় এবং রিয়েল এস্টেটের স্থিতিশীলতা আপনাকে একটা সাপোর্ট দেবে। হ্যাঁ। আবার উল্টো দিকে, যখন অর্থনীতি ভালো করবে, শেয়ার বাজার চাঙা থাকবে, তখন ইকুইটি অংশ থেকে শক্তিশালী রিটার্ন আসার সম্ভাবনা তৈরি হবে। সেটা হয়তো ডেট সিকিউরিটিজের কম রিটার্নকে পুষিয়েও দেবে। বাহ, মানে একটার একটাকে ব্যালেন্স করছে। একদম। এই ভারসাম্যই দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণ এবং ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেয়। কিন্তু এই ভারসাম্য অর্জন করতে, বিশেষ করে ইকুইটি বা মিউচুয়াল ফান্ডের মতো বিষয়গুলোতে, এর জন্য তো তাহলে জ্ঞান থাকাটা খুব জরুরি। উৎসে কি জ্ঞানের প্রয়োজনীয়তা নিয়ে কিছু বলা হয়েছে? অনেকেরই তো ধারণা এগুলো খুব জটিল বিষয়, শুধু বিশেষজ্ঞদের কাজ। হ্যাঁ, এই ধারণাটা ভাঙার উপর কিন্তু উৎস বেশ জোর দিয়েছে। বলা হয়েছে, শেয়ার বাজার বা ইকুইটিতে বিনিয়োগ শিখতে বা করতে হলে কাউকে অর্থনীতিতে পিএইচডি করতে হবে বা বিশাল ডিগ্রিধারী হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা একদমই নেই। তাহলে কি প্রয়োজন? যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো শেখার আগ্রহ আর সঠিক জ্ঞান অর্জনের চেষ্টা করা। বাজার কিভাবে কাজ করে, ভালো কোম্পানি চেনার উপায় কি হতে পারে, ঝুঁকি কিভাবে মূল্যায়ন করতে হয়, কিভাবে পরিচালনা করতে হয়, এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করতে হবে। এটা কিন্তু অনেকের জন্যই একটা আশার কথা। তার মানে চেষ্টা করলে এবং সঠিক জায়গা থেকে শিখলে যে কেউ এ বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে এবং নিজের আর্থিক সিদ্ধান্ত নিজে নিতে পারে। অবশ্যই পারে, তবে উৎসে একটা গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাও কিন্তু দেওয়া হয়েছে। কি সেটা? জ্ঞান অর্জন করতে হবে নির্ভরযোগ্য উৎস থেকে। আজকাল তো ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় তথ্যের ছড়াছড়ি, কিন্তু তার মধ্যে কোনটা সঠিক, কোনটা ভুল বা কোনটা নিছকই গুজব, তা বোঝাটা খুব কঠিন। ঠিক। ভুল তথ্যের উপর ভিত্তি করে বিনিয়োগ করলে তো মারাত্মক ক্ষতি হতে পারে। হতেই পারে। তাই বই পড়া, ভালো কোর্স করা, সেমিনারে অংশ নেওয়া বা প্রয়োজনে একজন সার্টিফাইড ও নির্ভরযোগ্য আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়া যেতে পারে। মূল কথা হলো, না জেনে বা অল্প জেনে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, শিখতে থাকতে হবে। তাহলে পুরো আলোচনাটা যদি আরেকবার একটু গুছিয়ে বলি, আমাদের প্রবাসী ভাই বোনেরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে একটা সলিড বা শক্ত আর্থিক ভবিষ্যৎ গড়তে পারেন যদি তারা একটা সুচিন্তিত পরিকল্পনা অনুসরণ করেন। হ্যাঁ, সব টাকা শুধু জমি বা ফ্ল্যাটে না রেখে বিনিয়োগকে 3টি প্রধান ভাগে ভাগ করা। প্রায় 33% রিয়েল এস্টেটে, যেটা নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য। ঠিক। তারপর 33% ডেট সিকিউরিটিজে, স্থির আয় ও কম ঝুঁকির জন্য। হ্যাঁ। এবং বাকি 34% ইকুইটিতে, দীর্ঘমেয়াদী উচ্চ প্রবৃদ্ধির জন্য। ঝুঁকি নিয়ন্ত্রণ করা সহজ হয় আর লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াটাও মসৃণ হয়। ঠিক তাই।
তাহলে এই পুরো আলোচনার মানে কি দাঁড়াচ্ছে একজন প্রবাসীর ব্যক্তিগত জীবনের জন্য? এর মানে কি এই যে একটা সুষম বিনিয়োগ কৌশল আর সঠিক জ্ঞান কাজে লাগিয়ে তারা হয়তো তাদের দীর্ঘদিনের প্রবাস জীবনের সমাপ্তি টেনে একটু আগে দেশে ফেরার স্বপ্ন পূরণ করতে পারবেন? সেটা একটা সম্ভাবনা, অথবা বিদেশে থেকেই হয়তো আর্থিকভাবে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে পরিবারকে আরও উন্নত জীবনযাত্রা উপহার দিতে পারবেন। এই কৌশলটা তাদের ব্যক্তিগত আর্থিক লক্ষ্যের সঙ্গেই তো ওতপ্রোতভাবে জড়িত। ঠিক। আলোচনা তো প্রায় শেষের দিকে। হ্যাঁ, উৎসের মূল ধারণাগুলোর ওপর ভিত্তি করে আমি একটা চিন্তার খোরাক দিয়ে শেষ করতে চাই। বলুন। একজন প্রবাসী তার নিজের বয়স, দেশে ফেরার পরিকল্পনা, আর কত বছর বাকি আছে, তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং তার বর্তমান আর্থিক অবস্থা নিরিখে এই আদর্শ অনুপাতটিকে কিভাবে নিজের জন্য একটু সাজিয়ে নিতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন ধরুন, যার দেশে ফিরতে এখনো অনেক বছর বাকি, তিনি কি ইকুইটিতে একটু বেশি অংশ রাখতে পারেন? আবার যিনি খুব শীঘ্রই ফিরতে চান, তার কি ডেট সিকিউরিটির ভাগ বাড়ানো উচিত? ভাবার বিষয়। আবার সময়ের সাথে সাথে বিশ্ব অর্থনীতি বদলাবে, দেশের বাজার পরিস্থিতি বদলাবে, তখন এই অনুপাতটা কি আবার পুনর্মূল্যায়ন করার প্রয়োজন হবে? আর যদি হয়, তাহলে কিভাবে করবেন? এই বিষয়গুলো নিয়ে গভীর ভাবনা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা হয়তো পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত প্রশ্ন। এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের শ্রোতারা তাদের নিজেদের আর্থিক পরিকল্পনাকে আরও শানিত করতে পারবেন। আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ, আশা করি এই আলোচনা প্রবাসী ভাইবোনদের আর্থিক যাত্রায় কিছুটা হলেও সহায়ক হবে।